প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবের প্রীতি এবং শুভেচ্ছা জানাইয়া আজকে আমরা গফসফ অনুষ্ঠান শুরু করতাম যাইরাম। তো আজকে আমরা বাংলাদেশ স্টুডিও একজন গেস্ট আইসেন, তাই এর আগেও আইসলা, তবে আজকে আমরা তান্ডে আবারও আনছি, কারণ অনেকেও চাইছেন যে তান্ডে আবার আনতাম, তার কাছ থেকে আরও কিছু আমরা জানতাম, বা সব সময় তো দেখা যায় যে আমরা শেষ করতাম পারি না, অনেক সময় অনেক জিনিস রয়ে যায়। তো মনে করলাম যে আচ্ছা ঠিক আছে, দেখিলে তার লগে আবার আরও কিছু সময় আমরা আড্ডা দিমু, কবিতা শুনমুতান, ছড়া শুনমুতান। তাই ওই লাগিয়া কবি এবং ছড়াকার সুমন বণিক। তো আজকে আমরা তার লগে গফসফ করি। আসসালামু আলাইকুম সুমন ভাই, ভালো আছেন? জি জি, ভালো আছে। তো আর তো কেমন দিনকাল চলে আপনার? চলে মোটামুটি। এখন তো আমরা একটা ক্রান্তিকালের মধ্যে দিয়ে অতিক্রম করলাম। ওটাও এর লাগেও আমি জিজ্ঞাসলাম যে বর্তমান যে তারপরেও পরিস্থিতি, সৃষ্টিকর্তার অশেষ কৃপায় এখন পর্যন্ত বালা আছি। কতদিন বালা থাকবো জানলাম না আর কি। কতদিন বালা থাকবো বলতে আসলে বালা থাকা মন্দ থাকাটা আসলে আমরা গেছে সব মিলে। সচেতনতা থাকা দরকার সবরও। সচেতন থাকলে অবশ্যই আমরা বালা থাকবো ইনশাআল্লাহ, আল্লাহ আমরা বালা রাখতা। আর আসলে কঠিন সময় আয়, এটা আমরা মানতে হইব। অনেক সময় আইছে, এটা আবার আমরা খাটাইয়া উঠছি, আবার এটা শেষ হয়েছে, একসময় আবার নর্মাল হয়েছে। তা আমরা একটা সময় মনে করছি কি, তা লকডাউন আপনার তো বুঝরা, লকডাউনের সময় মনে হয়েছে যে এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি আমরা মনে হয় আর কোনোদিন পাইতাম বা আইতো না। তো আসলে আল্লাহর হুকুম, আল্লাহর ইচ্ছায় আমরা আবার একত্রিত হইতাম পারছি, সবর লগে সবর যোগাযোগ সপ্তাহে হতাম, যোগাযোগ রাখতাম পারলাম একমাত্র সচেতনতার মাধ্যমে। সচেতনতা না থাকলে কিন্তু আমরা জীবন ধারণ করা বা বাঁচিয়া থাকা এটা অসম্ভব। এটা তো স্বাভাবিক, মানুষ কারণ এই যে ভাইরাসটা আইছে, করোনা ভাইরাস, এটার মূল জিনিসটা হইল আমরা মানুষ সচেতন থাকতে হইব। এখন আমরা যদি সবাই মাস্ক ব্যবহার না করি, আমরা যদি স্যানিটাইজার ইউজ না করি, হ্যাঁ, আমরা যদি সামাজিক দূরত্ব বজায় না রাখি, দৈহিক দূরত্ব বজায় না রাখি, তাইলে তো এই ভাইরাসকে কন্ট্রোল করা কোনোভাবেই সম্ভব না। কারণ এটা এমন একটা ভাইরাস, আপনি এটা তো এখনো কোনো ঔষধ, মানে স্পেসিফিক কোনো ঔষধ আবিষ্কার করা হয়েছে না এখন পর্যন্ত। তো এইটার কন্ট্রোল করা বা এটা নিয়ন্ত্রণ করার একমাত্র উপায় হইল গিয়া আমরা এটা যে স্বাস্থ্য বিধিবিধান যেগুলো আছে এগুলো আমরা মানিয়ে চলতে হইব। অবশ্যই আসলে আমরা অবশ্যই মনের তো আমি তো দেখলাম ইদানিং প্রচুর মানুষ রাস্তাঘাটে সবু এখন তারা নিজস্ব যে সচেতনতা আছে এটা অবলম্বন করিয়াও সবে চেষ্টা করে মানুষ, কিন্তু অনেক মানুষও বুঝেন না। যারা বুঝেন না তারা লইয়াও সমস্যাটা ওই জায়গা। তো এখন কোথায় দেখুন যেন সব জায়গা তো সব ক্ষেত্রেও দেখবা কিছু না কিছু ঘাটতি রয়ে যায়। ওরকম আর কি, আমরা মানুষের মধ্যেও কিছু কিছু মানুষ আছে যারা হয়তো মেনটেন করেন না, ইচ্ছা করিও হোক আর অনিচ্ছায় হোক। তো আমি চাইবো যে আসলে সবে আমরা, তবে আমার মনে হয় এটা এই জায়গা মানুষের ইচ্ছা শক্তিটাই সবচেয়ে বেশি দরকার। এটা আমি একটা মাস্ক ব্যবহার করে, এটা তেমন কিছু না, এটা গড়েও বানানো যায়, এটা গড়ে বানাইও পরা যায়। এটা হলে আমরা অভ্যাসটা যদি আমরা পরিবর্তন না করি, যদি সচেতন না হই যে জিনিসটা কিতা, এই জিনিসটার আক্রমণ করলে আমি কিভাবে রক্ষা পাইতাম, তখন আমি একলা যদি ব্যবহার না করি, তার মানে অর্থ হইল কিতা, আমি আরেকজনকে গিয়ে এফেক্ট করলাম। এটাই তো। এটা অবশ্যই আমরা সচেতনতা থাকা উচিত। আমার অনুরোধ থাকবো দর্শকরাও আমি কইলাম যে আপনারা সচেতন হন। এই যে কোভিড-19 এটার প্রতিরোধ করার একমাত্র উপায় গিয়া আপনার স্বাস্থ্যবিধিগুলো মানতে হইব, এছাড়া এটা সম্ভবই না কোনোভাবে। আমরা আসলে বাইরে থেকে আওয়ার পরেও হাত ধোয়া ছাড়া করি না। জি হয়, হাত ধোয়া তো একটা ইম্পর্টেন্ট জিনিস, সবচেয়ে গুরুত্বপূর্ণ সিস্টেম। মানে বাইরে থেকে আওয়ার পরে আমরা হাত পাও ধোয়া, মুখ ধোয়া, এটা আসলে কমন। তো মানুষের আসলে অতিরিক্ত ব্যস্ততার কারণে এটা থেকে হরি গেছি, আমি হইতে হইমু এটা অনেক সময়। আর খালি তো এই করোনা ভাইরাস নাই, আমরা যে অন্যান্য যে অনেক রোগগুলা আছে যেগুলা আপনার সামান্য একটু যদি সচেতন থাকে তাইলে কিন্তু হয় না। এই যে হাত ধোয়া তো খুবই ইম্পর্টেন্ট। মানে এই হাত দিয়ে আমি কত জায়গায় ধরলাম, এই হাতের মাঝে বিভিন্ন রকম জার্ম লাগিয়ে রয়েছে, অথচ হাত না দিয়ে আমি খাইলাম বা আমি নাকে মুখে হাত দিলাম, সাথে সাথে কিন্তু এই ভাইরাসটা আমার ভিতরে সংক্রামিত হয়ে গেল।
তা হাত ধোয়াটা খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আসলে আমরা যে কোনো আইন করিয়া এটা করা যায় না, সবকিছু তো আইন দিয়া চলে, নিজে আসলে সচেতন, অভ্যাসগত ব্যাপার। ঠিক আছে, এটা অভ্যাসগত ব্যাপার। আর আপনি দেখুন যেন এটা যদি আমি কন্টিনিউ 5 দিন অথবা 7 দিন যদি এক সিস্টেমে চলে, তাহলে দেখবা এটা অটোমেটিক আমার অভ্যাসে পরিণত। এখন দেখুক আপনার আমার ঘর সবর, অনেকের ঘরেও কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, ঠিক কইছে, ঠিক না? যেমন আমরা এখন এই যে আদা লং পানি গরম করি আমরা এখন খাইলাম, আগে খাইছি না, এখন কিন্তু সবে সবর গরো গরো বাচ্চান্তর ইয়ে হয়। ইভেন সবর গরুর মাঝে এখন স্যানিটাইজার বা সাবান পানি রাখি দিছইন, হ্যাঁ, যাতে হাত ধুইয়া। ইভেন এমনও আছে যেমন আমি গরো গেলে, অফিস শেষ করিয়া গরো গেলে আমার ওয়াইফে পয়লাও আমার বাথরুমে ঢুকতে হয়, কাপড় চোপড় সব আমি শাওয়ার করিয়া সাবান দিয়া তারপরে আমার গরো বাচ্চারার লগে আমার ইয়ে করতে হয়। এই যে অভ্যাসটা, এই অভ্যাসটা যদি আমরা সবে গড়িয়া তুলি তাইলে কিন্তু অটোমেটিক্যালি এই রোগটা, আমি বাঁচলাম, পরিবার বাঁচলো, আমার পারিপার্শ্বিক সবাই বাঁচলো, পরিবেশ বাঁচলো, সবাই আমরা বাঁচি গেলাম। এটা আসলে সরকার তো চেষ্টা করে, সরকারে বুঝার, মানুষের বুঝার, সরকার তো আইন প্রয়োগ করিয়া আপনারে মারিয়া দরিয়া সপ্তাহ শিখাইতে পারতো না। আপনি যদি নিজে না শিখুন সরকারের কিতা করবো? সরকার তো কইয়া দিছে, আপনি যদি না মানুন এটা তো দায় দায়িত্ব আপনার। ঠিক আছে, এটা তো অবশ্যই। তো আসলে আপনার করোনাকালীন যে এই টাইমের কোনো মানে লেখা অথবা করোনাকালীন সময়ে তো আমরা সবাই লকডাউনের মধ্যে অবশ্যই আপনার লেখা প্রচুর হইছে নাকি? তা কিছু হইছে, তো আমরা দেখি ওখান থেকে কিছু আমরা এখনো কাজ। আচ্ছা, আমি একটা কবিতা, প্রথম একটা কবিতা পাঠ করি। জি, আপনার পছন্দ মতো। জি, কবিতার শিরোনাম সংসপ্তক হব। করোনা বলে গেল তুমি তোমার, আমি আমার, আমাকে আমি সুরক্ষা করব, তোমাকে তুমি। কি নির্মম ফয়সালা, বাস্তবতার সে কি প্রেসক্রিপশন। করোনা কেটে দিচ্ছে ইচ্ছে শুধু, এঁকে দিচ্ছে লক্ষণ রেখা, শিথিল করছে সম্পর্কের গেরো, প্রাণে প্রাণে দেহে দেহে ভেঙে দিচ্ছে মিলনের সেতু। এসো করোনার বিরুদ্ধে লড়াকু হই, ভয় নয় ক্ষয় নয়, এসো করোনারে করি জয়। দারুণ। করোনারে আমরা জয় করতে হইব, ভয় পাইলে হইতো না। এবং করোনায় যে শিখিয়ে দেয়া গেল কিভাবে, সচেতনতার মাধ্যমে। মাঝখানে যে দুইটা লাইনও যে ওখানে কিতা কইছেন যে করোনা শিখিয়ে দিয়ে গেল আমাদেরকে, করোনা বলে গেল তুমি তোমার, আমি আমার, আমাকে আমি সুরক্ষা করব, তোমাকে তুমি। আসলে এইটাই, যার যার সুরক্ষা তার তার কাছে। এখন আমি যদি আমার সুরক্ষা নিজে না করি, আরেকজনে আমার সুরক্ষা করিয়া দিত না, তখন আমিও বিপদে পড়বো, আরেকজনকে বিপদে পড়াইব। এই জন্য এখন স্বসুরক্ষা, মানে যার যার সুরক্ষা তার তার করতে হবে। ঠিক আছে। আর আর কয়েকটা, জি, আমি আরেকটা কবিতা, সঙ্গ অবরোধ অথবা কোয়ারেন্টাইন। ইদানিং নিজের হাতকেও মনে হয় নীরব ঘাতক, চরম নাপাক। সঙ্গ অবরোধের কাঁটাতারের বেড়া আমাদেরকে পেঁচিয়ে রেখেছে। তোমার আলতো হাতগুলো মনে হয় গনগনে আগুনের উনুন। তোমার ঠোঁট, থুতনি, চোখ, এ সবই আজ নিষিদ্ধ জমিন। সব কিছুতেই ফরমান জারি। কবে যে কোভিড-19কে বুড়ো আঙ্গুল দেখিয়ে তোমার হাত ধরে হাঁটব সবুজ ধান ক্ষেতের আলপথে, সমুদ্রের রূপালী সৈকতে। বাহ, একেবারে জীবন্ত লেখাগুলা। আসলে এই যে করোনা কাল, এই যে নিজের হাতরে এখন বিশ্বাস করা যায় না, নিজের হাতরে মনে হয় ঘাতক, নীরব ঘাতক। হাতের মধ্যে কি যে লাগি রয়েছে, আমরা কোন জীবাণু যে রয়েছে এটা তো কেউ বুঝতাম পারাম না। এই জন্য কেউ কারো আমরা মানে আগে যেরকম আমরা আলিঙ্গন করতাম বা একজনের সাথে হ্যান্ডশেক করতাম, হ্যাঁ, এটা সম্ভব না এখন আর। কারণ এটা, এই করোনার ভাইরাসটা এতই মানে ভয়ানক, তার আতঙ্ক, যে আপনার সামাজিক দূরত্ব, দৈহিক দূরত্বটা আমরা বজায় রাখতে হইব, এছাড়া কোনো বিকল্প নাই। আপনার লেখার মধ্যে আসলে সবগুলা ফুটিয়ে উঠছে সুন্দর করিয়া, করোনার নিয়েই ভাবনা আর কি, করোনারে চিন্তা করেই সবকিছু লেখা আর কি।
তো এই যে করোনা কালটা আইলো, করোনা যে আইলো, এই যে সৃষ্টিকর্তা যে মানুষের মধ্যে এই যে করোনার একটা বিস্তার ঘটাইলো, এটা কি তার লাগি হইল? আসলে দেখো আমরা মানুষরা এত বেশি মানে পাপে নিমজ্জিত হয়েছি, এত বেশি অন্যায় করছি, প্রকৃতির উপরে এত বেশি অন্যায় করছি। এই প্রকৃতি কিন্তু আমরা একটা অভিশাপ দিছে, এই করোনা একটা অভিশাপ হিসাবে পাঠাইছে। আমরা নদী ভরাট করছি, খাল ভরাট করছি, গাছ কাটছি, পাহাড় কাটছি, টিলা কাটছি, প্রকৃতির ভারসাম্য নষ্ট করছি। আসলে আমরা ওই যে কিতা হইতাম, আমরা নিজেরা এক এক ধরনের হয়ে গেছিলাম, ওই যে খসাই হইন না নি ওরকম খসাই লাগান। আসলে মানুষ খসাই, মনের ভিতরে কোনো সে নির্দ্বিধায় মানুষ খুন করে, গাছ খুন করে, নদীরে খুন করে, পাহাড়ে খুন করে। তে প্রকৃতিরে যদি এইভাবে অনাচার করে মানুষ, তে প্রকৃতি কিভাবে সহ্য করবে? এটা আমার মনে হয় এটা প্রকৃতির একটা প্রতিশোধ সৃষ্টিকর্তা পাঠাইছেন করোনা নাম দিয়া। তো এইটার উপরে আমার একটা আরতি প্রকৃতির কেন্দ্র করিয়া আমি একটা পড়ি, একটা কবিতা শিরোনাম আরতি। হে প্রকৃতি, ক্ষমা যদি হয় বেঁচে থাকার সুযোগ, ক্ষমা করে দাও। সভ্যতার যে মশাল জ্বেলেছিল মানুষ, সেই মানুষ কেড়ে নিয়েছে নদীর যৌবন, কেড়ে নিয়েছে তারুণ্যের অহংকার, কেড়ে নিয়েছে রোদের হাসি, কেড়ে নিয়েছে মেঘের বিষাদ, মৃত্তিকার বক্ষ বিদীর্ণ করে লুণ্ঠন করেছে রসদ। গুহা থেকে আগত মানুষ, যদি প্রকৃতিকে বাঁচতে না দাও, ফিরে যাও অন্ধ গুহায়, মারিও মরক গিলে খাবে তিলে তিলে। ক্ষমা যদি হয় বেঁচে থাকার সুযোগ, ক্ষমা করে দাও হে প্রকৃতি। দারুণ, এটাও কিন্তু একেবারে দারুণ, মানে কিতা হইতাম। আসলেই দেখেন আমরা প্রকৃতির উপরে কত অত্যাচার অনাচার করছি, প্রকৃতি কিভাবে সহ্য করবো আমরা? এখন করোনা আমরা একটা শিক্ষা দিয়ে গেল, আমরা যেন এই প্রকৃতির ভারসাম্য রক্ষা করি, মানুষ যেন মানুষ হয়। আসলে আসলেই সত্যি কথা এটা, আমরা আসলেই নির্দয় হয়ে গেছিলাম। এখনো জানি না কতটুকু ঠিক থাকমু বা ঠিক রাখতাম পারমু, এটাও হইতাম পারলাম না। কারণ এই যে করোনার কালীন সময়ে প্রচুর হয়েছে, অনৈতিকতাও হয়েছে, না হইছে না হইছে অবশ্যই, যে যেভাবে পারে সুযোগ নিছে একটাও দোকানি তার দোকানের পণ্যের দাম বাড়াইছে, প্রচুর সুযোগ নিছে, অনেকেই সুযোগ নিছে। এক লাফে মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে জিনিসটা আমরা অতি প্রয়োজনীয় ওটার দাম বাড়িয়ে বই দিয়েছিল তখন। জি হয়, মানুষে যার যেমনি ইচ্ছা চলছে, মানে মানুষ মানে এই সুযোগটা নিছে আর কি। এটা হয় আসলে, মানুষও মানুষের শত্রু, কিন্তু আমরা আসলে আমরা ইথিক্স থেকে হরি যাই, এটাই মূল সমস্যা। এই জন্য এখন সময়ের দাবি লেগে মানুষ হওয়ার দাবি, মানুষের মানুষ হইতে হইব। তো এটার উপরে আমার একটা ছোট্ট ছড়া আছে, আমি একটু পড়ি নাই। ছড়ার শিরোনাম মানুষ হবার দাবি। ইচ্ছে মতো দাম হাঁকিয়ে লুটছে টাকা দোকানি, মানুষ আপন টাকা পর সে কথাটা জাননি। ঘুষের টাকায় ভোগ বিলাসে যারা ছিল ব্যস্ত, যান বাঁচাতে তারাই এখন জিকির জপে ন্যস্ত। মানুষ সেবার নামে যিনি মানুষ গুরু ভজে, রাতের আধারে বুল পাল্টে হরির লুটে মজে। ধর্মটাকে ব্যবসা করে আখের যারাই কামান, টুপি পইতে সব গুটিয়ে মাখছে এখন সাবান। নিদানকালে প্রাণ বাঁচাতে বিজ্ঞানী হলো চাবি, করোনাকাল শিখিয়ে দিল মানুষ হবার দাবি। আসলে আমরা মানুষ হইতে হইব। পারফেক্ট লেখা। মানে এই যে করোনার সময়ে যা ঘটছে এটা আসলেও বাঞ্ছনীয় আছিল না, অবশ্যই না। মানুষ হিসেবে এটা করাটা অনুচিত হয়েছে। কারণ হলো কি আমরা এই যে পরিস্থিতি, আমরা বাঁচমু না মরমু এটার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমরা এটা ফাইতে হইব। এবং এই যে সময়টা মানুষ কি পরিমাণে অসুবিধার মধ্যে আছিল, এই যে আমি খার কোন মানুষগুলার মানে অন্য আমি হরণ করলাম, এটা আমি ভুলে যেলাম। তো এটা শাস্তি মানুষ বুক করে, এখন তো বুক করে, কেউ না কেউ তো বুক করে। বুক করেন না, হয়তো তার বাবা মা বুক করে, ছেলে মেয়ে বুক করে, কিন্তু বুক আমরা চাই না, আমরা চাই সবাই সুস্থ সুন্দরভাবে বাঁচিয়ে থাকতাম। আমরা চাই সবাই সুন্দরভাবে এই দেশটারে গড়িয়া তুলতাম। কেউ যেন কোনো দুর্নীতির আশ্রয় না নেই, কেউ যেন কোনো
অপশক্তির আশ্রয় না নেই, আমরা সুন্দর এবং শুভ বুদ্ধির উদয়িত সবার মধ্যে, এটাই আমরা চাই। আমরা মানুষ হিসাবে বাঁচতে চাই। এরপরে আর কোনো লেখা আছে? জি, আরো লেখা আছে। আমি আরেকটা কবিতা কই। এখন মানে করোনার মধ্যে মানুষ এত আতঙ্কিত হয়ে গেছে, মানে মৃত্যু এত সহজ হয়ে গেছে, এত সহজ দেব। আজটা পৃথিবীতে লাখ লাখ মানুষ মারা যার। এখন মানুষ এইভাবে মারা যার যে যেমন আজকে আমার সকালবেলা হয়তো আমার ডোরবেল বাজাইব আইয়া মৃত্যুর দূত যমদূত আজরাইল আইয়া আমার ডোরে নক করবো, এরকম একটা আতঙ্কের মধ্যে আছে। তো ওই জিনিসটা কল্পনা করি আমি একটা কবিতা পাঠ করছি। কবিতার শিরোনাম মৃত্যুদূত এসে ডোরবেল বাজায় অবেলায়। মাঝরাতে ডোরবেল বেজে উঠে সশব্দে, ঘুম ভেঙে যায়। হালকা কাঁথার খুলস ছেড়ে বের হতে মন চায় না, সায় দেয় না। দরজা খুললেই একরাশ আধার হামলে পড়বে ঘরে, লণ্ডভণ্ড করে দেবে সাজানো পরিপাটি ঘর দূর। তাই জ্যোৎস্না মাখা ঘরটা নষ্ট করতে চাই না। এই যে ডাইনিং টেবিল, সোফা, আলমারি, কিং সাইজ খাট, সব কিছুতেই জ্যোৎস্না মাখা, ভালোবাসা জমা রাখা। বাথরুমের শাওয়ার, বিশাল মিরর, রুশ সকালে কথা বলে, কি যে বলেই চলে। জীবন মানেই গতিময়তা, হাজার বছর ধরে পথ হাঁটছি পৃথিবীর এ প্রান্ত থেকে উল্টো প্রান্তে। জীবনানন্দকে সশ্রদ্ধায় তুলে আনি ট্রামের চাকা থেকে, শুশ্রূষার প্রলেপ মেখে দিই তার দেহ জুড়ে, যত্নে রাখি রিডিং টেবিলে। মহাস্থানগড়ের পালের টুলে ঘুরে ঘুরে সভ্যতার গন্ধ শুকে শুকে, বনলতা সেনকে খুঁজে ফিরি নাটুরে বিশ্বময়। ভালোবাসার আতর মাখা রুমাল বুকের গভীরে ঠেসে, জ্যোৎস্নায় স্নান করি রোজ রাতে। কিং সাইজ খাটে ফুটে থাকে বসরার হাজারো গোলাপ। প্রেমের অযুত আলাপ, আদিম চাহিদার স্মৃতিচিহ্ন চুষে নেয়, সুগন্ধি ছড়ায় বিছানার চাদর। এই বেগানা বিছানা ছেড়ে কিভাবে উঠব বলো? ডোরবেল বাজুক, এখন দরজা খুলব না। একটু পরে আলোয় হাসবে পৃথিবী, সাগর আছড়ে পড়বে প্রাণে প্রাণে, স্থানে স্থানে জীবন উদযাপনে। মৃত্যুদূত এসে ডোরবেল বাজায় অবেলায়। বাহ, দারুণ দারুণ অভিব্যক্তি। মানে মৃত্যুদূত সবসময় আমরা তাড়া করে, কিন্তু আমরা তো যাইতে চাই না, পরপারে যাইতে চাই না। আমরা পৃথিবীর এই রূপ, রস, গন্ধ, স্বাদ উপভোগ করতে চাই। আমরা মানুষ হিসেবে বাঁচতে চাই সবাই। ওই যে লালনের দুইটা লাইন আছে, পড়িয়ে কপনি ধ্বজা, জি জি, মজা উড়ালো ফকিরে। জি, যে এখানে লাস্টের দুইটা লাইন আছে যে তোমার পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে ধরা। ওলা একটা লাইন আছে, সমানটা জি। সৃষ্টিকর্তা সব সময় মৃত্যুর পারওয়ানা দিয়ে রাখে মানুষকে, মানুষ তারপরে বুঝে না যে আমরা পিছে পিছে যে আমরা মৃত্যু তো পায়ে পায়ে হাঁটে। কিন্তু আমরা কি তা করলাম দুনিয়ার যে ইয়োগুলা মুহে, আমরা সবাই মুহাবিষ্ট। আমরা খালি উইতো, আমরা কিলান ফাইলিতাম, কিলান মানে উপরে উঠতাম, ও ধরনের একটা চিন্তাধারা থাকে সবসময়। একবারও চিন্তা করি না যে আমরা তো আজকে মানে একটু পরে যখন আমার দেহর মধ্যে প্রাণ থাকতো না, তখন আমি কিতা হন। এই সব তো আমার লাগে। এই যে এখন দেখুক, এই যে করোনাকালীন মধ্যে আমরা কিন্তু অনেক আমরা প্রিয়জনরে হারাইছি, আমরা অনেক গুণীজনরে হারাইছি। গতকালকে তো মারা গেলা এই যে মুর্তজা বশির চিত্রশিল্পী, এর আগে আনিসুজ্জামান স্যার মারা গেলে, আরো অনেক মারা গেল। আমরা বদরুদ্দিন কামরান সাহেব, আমরা মেয়র, আমরা জনপ্রতিনিধি, আমরা জননেতা, তান্ডেও আমরা হারাইলাম। তো এই যে মানুষ মৃত্যুর মিছিল কিভাবে আমরা সহ্য করতাম? তো ওটাও হতো আর কি, যে আমরা এই মৃত্যুর মিছিল যে আমরা সহ্য করতাম পারলাম না, বা যারা যাইরা তারা আমরা যে এত ভারাক্রান্ত হয়ে যাইলাম তারার এই যাওয়াটা দেখিয়া। তো এইটার উপরে আমি ছোট্ট একটা কবিতা আছে আমার, আমি একটু পড়ি। এভাবে কেউ যেও না, কবিতার শিরোনাম এভাবে কেউ যেও না। কাউকে আর বাসায় আসতে বলি না, কিংবা বলি না কাল আসবো,
বাসায় থেকো। সব কথাই মিথ্যের আধারে ডুবে যেতে থাকে। যে যার মতো করেই চলে যাচ্ছে ঊর্ধ্ব আকাশে, পৃথিবী ছেড়ে তাদের সঙ্গে ভাব এত সূক্ষ্ম। এসব অশুভন প্রস্থান মোটেই কাঙ্ক্ষিত নয়। আমাদের হৃৎপিণ্ডে হাতুড়ি পিটিয়ে এভাবে কেউ ছেড়ে যেও না। রোধ করো এই চিরবিদায়ের মিছিল। বাহ, আসলে এটাও একেবারে বাস্তব চিত্র ফুটিয়ে উঠে আপনার প্রত্যেকটা লেখা আমি যতটাও শুনলাম প্রত্যেকটার মধ্যে আপনার কারণ হয়েছে কি, এই যে করোনাকালীন আমাদের ভাবনার জগৎটা কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে। আমরা এখন অনেক বেশি বাস্তববাদী হওয়ার চেষ্টা করলাম, কারণ আমরা করোনা আমরা শিখিয়ে গেছে যে আসলে এই পৃথিবীতে আমরা শুধু স্বার্থান্বেষী, নিজের স্বার্থটারে দেখলেই হয় না। না, আমার দ্বারা যদি কেউ উপকৃত হয় ওটাও আমার মানে আমার জন্ম হওয়ার যে সার্থকতা ওটা অবশ্যই যে আমি যে জন্ম হইলো আমি আমারে লইয়াও আমি শেষ করিয়া গেলাম এইটা নাই। আমার দ্বারা যদি কেউ উপকৃত হয় তখনও আমার সার্থকতা, আমার দুনিয়ায় আমার সার্থকতা, যেটা আমার বাঁচিয়ে থাকার সার্থকতা, আমার বড় হওয়ার সার্থকতা। এটা তো ধর্মীয় ভাবেই এটা স্বীকৃত, ধর্মেও তো বলছে। কিন্তু না আমরা তো এখন এটা না, আমরা নিজেরটা দেখি, প্লাস আমরা যেন আমার প্রতিবেশী, আমার স্বজন, আমার আত্মীয় সবেরে নিয়েই যেন আমরা ভাবি। কিন্তু না, এখন আমরা কিতা করি, আমরা সবাই আত্মকেন্দ্রিক, নিজেরটাই নিজে বুঝি। আমরা এখন আজকে দেখেন বাংলাদেশের ইয়েতে, বাংলাদেশ না সারা গোটা বিশ্বেই এই যে করোনাকালীন অবস্থায় অনেক আপনার কিতা করছে, ছেলে তার মারে জঙ্গলে ফালাইয়া গেছে, বাবারে রাখিয়া হসপিটাল রাখিয়া সবাই গেছে। এটা কি সম্ভব? এটা কি সম্ভব হইছে? এটা কি মানুষের চরিত্রের মধ্যে পড়ে না? অবশ্যই না, মানুষের চরিত্রের মধ্যে পড়ে না এটা। এরপরে করোনাকালীন সময়ে আরো ঘটনা ঘটছে বহুতটা, যেমন ওই যে ত্রাণ দেওয়ার যে ওটা, যেমন গেছেন অনেক মেয়ে অপদস্থ হইছে এই ক্ষেত্রে গিয়া, কিছু শুনছি না আমরা এরকম। তবে এটা আসলে হয়েছে কি, এই যে ত্রাণ সরকারের পক্ষ থেকে কিন্তু অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, অনেক কিছুই করা হয়েছে, কিন্তু যারা মাঠ পর্যায়ে যারা বাস্তবায়ন করব তাদের যদি দেখভালের দায়িত্বটা যদি সঠিকভাবে পালন না করে, এইটা তো করার কিছু না। এটা তো সরকারের উপরে সরাসরি দোষারোপ করাটা সঠিক নয় আমি মনে করি, কারণ যে যার দায়িত্ব সে তার দায়িত্ব যদি সঠিকভাবে পালন না করে, এটার জন্য তো সরকার অপদস্থ হইতে পারে না। ঠিক না? এই যে যারা ত্রাণ দেওয়ার কথা কইছিল, তারা তো ত্রাণ খাটের নিচে তেলের ডিব্বা, এগুলো তো সরকারে কইয়া দিছে না, তোমার কইছে তুমি দিলাই না, এটা দায়িত্ব তো তোমার নৈতিকতার স্খলন, তোমার অসাধু প্রবৃত্তি। ওই যে আমরা আত্মকেন্দ্রিক চিন্তা আমি বড় হইতাম, উপরে উঠতাম। তো করোনা এটাও শিখাইয়া গেছে। করোনা একদিকে আমরা অনেক কিছু শিখাইয়া গেছে। আরো দেখোকা ধর্ষণের শিকারও পর্যন্ত হইছে কিছু কিছু ঘটনা ঘটে। আসলে হয়েছে কি, তা সময়ের, যেমন আমরা 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধ, এখানে তো অনেক মানুষের 30 লক্ষ শহীদ হয়েছে, অনেক মা বোন ইজ্জত হারাইছে, অনেকে যারা আছে তারাও লাঞ্ছনা শিকার হয়েছে। এই যে কুলাঙ্গার, রাজাকার, আলবদর বাহিনী কি অত্যাচার নির্যাতন করছে, তারা তো আমারই ভাই বোন ছিল, ঠিক না? তারা তো এই দেশের মানুষ। ঠিক ওই রকম এটা আসলেই মানে একটা অসময়ে একটা সুযোগ সন্ধানী লোক থাকেই যারা এগুলা সুযোগ নেওয়ার চেষ্টা করে। কিন্তু আসলে আমরা উচিত আমরা এই ধরনের মনোভাব অবশ্যই পরিহার করা উচিত। এবং আমি সবসময় অবশ্যই আমার আশেপাশে যারা আছে তারারে আমি খোঁজ খবর নেওয়া, কোনো সময় আত্মকেন্দ্রিক না হওয়া, যে আমার দ্বারা যদি একজন আমার পাশের বাসার একজন মানুষ, যদি আমি দূরে যাওয়ার দরকার নাই, আমার কাছে থাকে এমন কোন মানুষও যদি দেখা যায়, আমি খবর নিলাম না আমি টিকু খাইরাম, কিন্তু আমার পাশের ঘরে উপাস থাকে, কিন্তু আমি জানিও না এটা। আমার অন্তত এতটুকু দায়িত্ব তারে জিজ্ঞাসা করা যে তুমি আসোনি ঠিকমতো। এটা আসলে এগুলা করোনা শিখাইয়া গেছে। এখন যদি মানুষ না শিখে তাইলে তো মানুষের কিচ্ছু, এটা খেসারত আবার দিতে হইব। আবার 100 বছর পরে যখন এইরকম মহামারী আইব, তখন আবার ঠিক আমরা চাই না, আমরা তো এটা চাই না, এটা আমরা আর কোনো সময় প্রত্যাশিত না। আমরা চাই সুস্থ সুন্দরভাবে সবাই মিলিয়ামিশে থাকতাম, এবং এই দেশটারে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্নের সোনার বাংলা, সেই সোনার বাংলাটাকে আমরা গড়িয়ে তুলতাম। এটাই তো আমরা প্রত্যাশা। অবশ্যই ইনশাআল্লাহ আমরা আগামী
যে প্রজন্ম যারা ইয়হররা আগামী প্রজন্মর কাছ থেকে আমরা ওটাও যদিও আগামী প্রজন্ম আমরা কাছ থেকে তারা শিখতো তো আমরা যদি তারারে শিখাই না বালা জিনিস তাহলে তারা শিখতো না আমরা যদি তারারে বালা জিনিস শিখাই ও তখনও তারা শিখতে পারবো এবং প্রপার ওয়েতে স্যার ট্র্যাকটা সঠিক ট্র্যাকে আগে যাইব। তো আসলে আজকে আপনি আমরা স্টুডিওতে আইছেন সুমন ভাই, আপনার লেখা শুনলাম। আর কোনো কবিতা আছে? কবিতা তো আছে। লাস্টে আমরা আগে দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে তারপরে আমরা আপনার কবিতা শুনি আমরা শেষ করে দেব প্রোগ্রাম। ঠিক আছে। প্রিয় দর্শক, আমরা বাংলাবি স্টুডিওত আজকে আমরা লগে আসলা অত সময় ছড়াকার কবি তাইন সুমন বণিক। তো অবশ্যই আমার মনে হয় যে তার লগে আমরা অত সময় যে গপসপ করলাম, আড্ডা দিলাম, আপনারা আমরা লগে আসলা এবং নিশ্চয়ই এনজয় করছেন। আমি আশা রাখলাম যে আপনারা খুবই এনজয় করছেন, কারণ তার লেখাগুলা খুব ভালো লাগছে এবং আরও আমরা তান্ডে পাইমু ইনশাল্লাহ আগামীতে। আর আগামী পর্বত আরও নতুন খেউরে লইয়া আইমু এবং নতুন কোনো মুখ অথবা পুরানা যারা আছেন তারার মাঝখান থেকে যদি খেউরে আনি, তবে আমরা একটা খেয়াল রাখবো আপনার পরামর্শ অনুযায়ীও আমরা আনবো। আপনারা যারা চাইন তারও আমরা বেশিরভাগ প্রাধান্য দিই। তো আমরা সেই পর্যন্ত আপনারা ভালো থাকুকা, সুস্থ থাকুকা, সুন্দর থাকুকা এবং গড় থাকবা। অবশ্যই সচেতনতা অবলম্বন করবা বর্তমান পরিস্থিতির কারণে। তো সবরে ধন্যবাদ। তো আমার সর্বশেষ পরিবেশনা আমি আর একটা কবিতা দিয়ে শেষ করবো। তার আগে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমার এই আমন্ত্রণ জানানোর জন্য এবং এই সময় করিয়া দেওয়ার জন্য। আমি আশা করব যে আমরা যে আলোচনা করছি এই আলোচনার থেকে আমরা দর্শক শ্রোতা যারা আছেন তারা কিছুটা হইলেও একটু সচেতন হওয়ার চেষ্টা করবা, কারণ এটা একটা মহামারী। আমাদের সচেতনতাই লেগে এটার একমাত্র প্রতিষেধক। আমরা যদি সচেতন হই, নিয়মিত হাত ধুই এবং আমরা মাস্ক ব্যবহার করি, মাস্কটা অবশ্যই ব্যবহার করতে হইব, হাতটা অবশ্যই ধুইতে হইব, তাইলে দেখবা করোনা অলরেডি আমরা কাছ থেকে বিদায় নিব। আমরা আর বিদায় করা লাগবে না, নিজেও বাগিয়ে যাইব। প্লিজ 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 আপনারা মাস্ক ব্যবহার করবা, হাত ধুইবা। তা আমার সর্বশেষ একটা কবিতা, এটা আমি এখন পাঠ করছি। কবিতার শিরোনাম হাতছাড়া হয়ে যাচ্ছে মানুষের পৃথিবী। পার্কের বেঞ্চে বসে চিনে বাদামের খোসার মতন দুঃখগুলো ঝেড়ে ফেলা যায় না, বরফ জমা হয় না অনুভূতিগুলো, সঙ্গম মন্থনেও জলে অতৃপ্তির দাবানল। বিজ্ঞানের হাতকড়া পরে থিতু হয়েছে মানুষ, পায়ে আতঙ্কের শেকল পরে কত দূরে যাবে তুমি, কত দূরে অবিশ্বাসের গরল অবিরল ঢালছ গলায়। দুরন্ত সারের চোখে লাল কাপড় বেঁধে বরুণাকে সুগন্ধি রুমাল দিতে আসেনি ফেরারি প্রেমিক। নক্ষত্রের রূপালি আলোয় ভরা রাতে কার ঠোঁটে এঁকে দিবে ভালোবাসার চুম্বন। অদ্ভুত আগুনে ধুকছে মানুষ, বাঁচতেও পারছে না, মরতেও চাচ্ছে না। মানুষের খরস্রোতা জীবন হঠাৎ করেই পাল্টে যাচ্ছে।